আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এসএফআই জেলা সম্পাদক অনির্বাণ দা। অনির্বাণ দা, বর্ধমান রাজ কলেজের দীর্ঘদিনের কলেজ, সেখানে নাকি বহিরাগতদের দাপাদাপি ছিল। এতদিনে সক্রিয় হলেন অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল, তিনি নোটিশ করিয়েছেন বহিরাগতদের ঢোকা যাবে না। কি বলবেন? শুধুমাত্র রাজ কলেজ না, আমাদের জেলা এবং আমাদের শহরের সমস্ত কলেজগুলোতেই বহিরাগত প্রত্যেকদিন ঢোকে এবং এই বহিরাগতরা 2011 সালের পরবর্তী সময় থেকে কলেজগুলোকে কার্যত দুষ্কৃতীদের আখড়াতে রূপান্তরিত করে। আমরা এর আগেও বলেছি, ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে কখনোই বহিরাগতদের অনুপ্রবেশ কলেজ ক্যাম্পাসের মধ্যে মানা যাবে না। শুধুমাত্র কলেজ ক্যাম্পাস না, খোঁজ নিয়ে দেখতে পারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেও অনেক বহিরাগতদের অনুপ্রবেশ। আমরা এসএফআই প্রথম দিন থেকেই বলে এসেছি, কলেজ ক্যাম্পাসগুলোর মধ্যে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ 2011 সালের পর থেকে যে নষ্ট হয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে শাসক দলের মদতপুষ্ট যে ছাত্র সংগঠন বর্তমানে কলেজ ক্যাম্পাসগুলোতে ঢুকে আছে। আসলে তারা এই কলেজ ক্যাম্পাসগুলোতে কার্যত অছাত্র সুলভ আচরণ এবং তার পাশাপাশি অসামাজিক আচরণের সঙ্গে যুক্ত থাকার ফলে কলেজ ক্যাম্পাসগুলোর সাধারণ পরিস্থিতি নষ্ট হচ্ছে। যদি কোনো কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে, বোধোদয় বিলম্বে হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম, কিন্তু বিলম্বিত হলেও এই বোধোদয় যেন প্রত্যেক কটা কলেজ ক্যাম্পাসের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হয়। আমরা চাই অবশ্যই বহিরাগত মুক্ত ক্যাম্পাস, এবং অবশ্যই যে ব্যক্তিদের নাম বলছে তারা তো অবশ্যই কোনো কারণেই পড়াশোনার সঙ্গে বর্তমানে যুক্ত নয়। তারা যাচ্ছে কেন কলেজ ক্যাম্পাসে? সব থেকে বড় কথা, প্রিন্সিপাল অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল তিনি অভাব নিরাপত্তা বোধ করছেন। তিনি বলছেন আমার সঙ্গে বাজে আচরণ করছে ছাত্ররা। আজকে নিরঞ্জন বাবু করছে, আমরা 2011 সালের পরবর্তী সময় থেকে তৃণমূলের নেতা আরাবুল ইসলামকে দেখতে পেরেছি স্টাফরুমের মধ্যে ঢুকে অধ্যাপিকাকে চক ছুঁড়ে মারছে। আমরা দেখেছি বিবেকানন্দ কলেজের মধ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই, আর লড়াইয়ের জন্য আমরা দেখতে পেরেছি যে প্রিন্সিপাল নিজে বলছে তার মাথার মধ্যে বন্দুক ঠেকানো হচ্ছে। এই ঘটনা আজকে নয়, এই ঘটনা দীর্ঘদিন ধরে, এবং রাজ্য প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন এগুলো জানার পরও তারা নিশ্চুপ ছিলেন। আমরা বলছি অবিলম্বে এই বহিরাগতদের চিহ্নিতকরণ এবং এই বহিরাগতরা যারা কলেজ ক্যাম্পাস বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অরাজকতার পরিবেশ তৈরি করছে, তারা যেন এই কলেজ ক্যাম্পাসগুলোতে বা এর মধ্যে অনুপ্রবেশ করতে না পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের টিমে রাজ কলেজের অধ্যক্ষ বলছেন কোনো ছাত্র ভোট নেই, অথচ জিএস সংসদে জিএস রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, তারা কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে কোনোভাবে যুক্ত নয়। আমি জিএস কেও ঢুকতে দেবো না, প্রেসিডেন্টকেও ঢুকতে দেবো না। কবেকার জিএস? 2017 সালের পর থেকে আমাদের রাজ্যের কোথাও নির্বাচন হয়নি। কেউ যদি নিজেদেরকে জিএস মনে করে তাহলে আমাদের কিছু করার নেই। আমরা বলতে চাই, কলেজ কর্তৃপক্ষকেও বলতে চাই যে আজকে তারা এই কথা বলছেন কেন? 2017 সালের পরবর্তী সময় থেকে এই প্রত্যেক কটা কলেজগুলো তাদের ছাত্র সংসদের সময়সীমা অতিক্রান্ত হয়েছে, ডিজলভ করা হয়েছে। তারপরেও কেন জিএস ধারী নাম ধরে তারা যখন ছিল কলেজ কর্তৃপক্ষ কোনো কথা বলেনি? আমরা তো এসএফআই দীর্ঘদিন ধরে দাবি করে এসেছি যে কোনো কলেজে 2017 সাল যদি নির্বাচন হয় তাহলে খুব বেশি হলে 2019 সাল পর্যন্ত তার সময়সীমা থাকতে পারে। তাহলে এই যে 5 বছর যারা জিএস এজিএস এর নাম করে থাকলে, এসএফআই বারংবার বলল যে জিএস এজিএস এরা কেউ নেই, এবং কেন এতদিন পর্যন্ত কথা বললেন না যখন কলেজ ক্যাম্পাসগুলোতে যখন আমরা দেখতে পেরেছিলাম কোনো বাৎসরিক অনুষ্ঠান, সোশ্যাল তৃণমূল কংগ্রেস ছাত্র সংগঠনের নামে বা তৃণমূল ছাত্র সংগঠনের দ্বারা পরিচালিত ছাত্র সংসদের নামে যখন হলো তখন নিশ্চুপ ছিল কেন? আজকে কথা বলছেন কেন? এই কথা অনেকদিন আগে ওনাকে বলা উচিত ছিল। আজকে বলছি, আমরা সাধুবাদ জানাচ্ছি এটাকে। এটা প্রত্যেক কটা কলেজ ক্যাম্পাসের প্রিন্সিপালদের এটা বলা দরকার। এবং আপনারা তো দেখতে পেরেছেন যে কিছুদিন আগে রাজ কলেজের অভ্যন্তরে সন্ধ্যার সময় দুদল বহিরাগতের মধ্যে ঝামেলা হচ্ছে। দুদল বহিরাগতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাকবিতণ্ডা হচ্ছে, কারো হাত ভাঙছে, কারো মাথা ফাটছে। তারা কলেজের অভ্যন্তরে ঢুকছে কি করে? তাহলে কলেজের সিকিউরিটি প্রশ্নচিহ্নের মধ্যে আছে, সাধারণ ছাত্রছাত্রীর নিরাপত্তা প্রশ্নচিহ্নের মধ্যে আছে। আজকে প্রিন্সিপাল বলছেন যে তিনি তার নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা তো বলছি যে 2011 সালের পর থেকে আমাদের প্রত্যেক কটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কার্যত শিক্ষাকর্মী বা ছাত্র কেউ নিরাপদ না। কলেজ ক্যাম্পাসের মধ্যে না পড়াশোনা করে থাকে, সে তার কি পদ পদাধিকার আমরা তো জানি না সেটা, কিন্তু এ বিষয়ে যদি প্রিন্সিপাল বলেন তাহলে অবশ্যই জেলা প্রশাসনকে, আমাদের বর্ধমান শহরের পুলিশ প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এভাবে লাস্ট প্রশ্ন করে শেষ করবো। বর্ধমান রাজ কলেজে বহু প্রাচীন রাজ কলেজ, সেখানে এতদিনে সিভিক পুলিশ রাখা হলো, রানিং স্টুডেন্টদের আই কার্ড দেখিয়ে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। দেখুন, আই কার্ড ঢুকিয়ে প্রবেশ করা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমাদের
এই বিষয়ে নেই। নিরাপত্তার জন্য আই কার্ড যদি দেখে প্রবেশ করাতে পারে নিশ্চয়ই হবে, যদি আই কার্ড দেখে প্রবেশ করে সেটা তো কোনো খারাপ কিছু না। কিন্তু এতদিন পর কেন, এতদিন পর কেন, এতদিন পর কেন, এটাই হচ্ছে মূল প্রশ্ন। যে আগে থেকেই তো এতদিন পরে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে, বহুদিন আগে এই সিদ্ধান্ত গ্রহণ করছে। বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ তিনি কার্যত এই এই যে নির্দেশিকা, এই যে নোটিশ, তাকে স্বাগত জানাচ্ছেন। তো এটা খুব স্বাভাবিক, এটা আজকে থেকে না, তো দীর্ঘদিন ধরে। কিন্তু স্বরাজবাবুকে প্রশ্ন করতে হবে যে আপনাদের রাজনৈতিক যে ছাত্র সংগঠন তার দলের বিরুদ্ধেই তো কথা বলছে, তাহলে আপনি স্বাগত জানাচ্ছেন অন্যদিকে, আর অন্যদিকে আপনাদের রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের যারা আছেন তারাই হচ্ছে কলেজ ক্যাম্পাসগুলোকে কুলুষিত করছে। শুধুমাত্র স্বাগত জানালে হবে না, বাস্তবের মাঠে দাঁড়িয়ে থেকে তাদেরকেও প্রকাশ্যে বলতে হবে যে তাদের নামধারী তৃণমূল ছাত্র সংগঠনের নামধারী যারা কলেজ ক্যাম্পাসের মধ্যে এই অরাজকতার পরিবেশ তৈরি করছে তাদের পক্ষ থেকেও তারা না ঝোঁকে সেই দায়বদ্ধতা গ্রহণ করুক তারা। আবার কি ছাত্র বাম ছাত্র সংগঠন এসএফআই কি নামবে? প্রিন্সিপাল যেহেতু নিজে অভাব নিরাপত্তা বোধ করছেন। নতুন করে নামার কোনো প্রয়োজন নেই বাম ছাত্র সংগঠনে। বাম ছাত্র সংগঠন 2011 সালের পর থেকে পরবর্তী সময় থেকে বলেছে, গত 1.5 মাস আগে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। নতুন করে নামানোর কোনো কথা নেই। আমরা প্রথম থেকেই এই যে বহিরাগত অনুপ্রবেশের বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আজকে আমরা বলছি এসএফআই এর কথা শুনে বিলম্বিত বোধোদয়, এতদিন পর বোধোদয় হয়েছে। এসএফআই এর নতুন করে নামার কোনো প্রয়োজন নেই। এসএফআই তার জন্মলগ্ন থেকে কলেজ ক্যাম্পাসগুলোর মধ্যে যেন পড়াশোনার সুস্থ পরিবেশ থাকে তার জন্য লড়াই আন্দোলন করে এসছে। আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবো, নতুন করে নামার কোনো প্রশ্ন নেই। এই লড়াইয়ের মধ্যে আমরা সবসময় আছি। অসংখ্য ধন্যবাদ দাদা কথা বলার জন্য।